বাংলা অডিও গল্প হল একটি বাংলা অডিও গল্পের চ্যানেল যেখানে প্রেম, হাসি, রহস্য এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গল্পের মাধ্যমে জীবন্ত করে তোলা হয়। এই চ্যানেলটি শ্রোতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে, যেখানে শব্দের মাধ্যমে অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়কে। প্রতিটি গল্পে থাকে বাঙালিয়ানার ছোঁয়া, আবেগের রং এবং হাসির ঝলক। তাহলে আর দেরি না করে আমরা সবাই শুনে নিই আজকের গল্প। নীলকুঠির প্রেতচ্ছায়া। অধ্যাপক প্রণবেশ সেনের স্বভাবই ছিল অদ্ভুত। তিনি যেমন ছিলেন একজন প্রথম শ্রেণীর প্রত্নতাত্ত্বিক, তেমনি তার আগ্রহ ছিল লোককথা এবং অলৌকিকতার প্রতি। যদিও যুক্তিবাদী মন সর্বদা শেষ পর্যন্ত বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় পৌঁছতে চাইত, তবু অজানার রহস্যের আকর্ষণ তাকে টেনে নিয়ে যেত দুর্গম এবং বিস্তৃত স্থানগুলিতে। সেই আকর্ষণের ফলস্বরূপ আমরা এসে পৌঁছেছিলাম পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বহুকাল আগে ইংরেজ আমলে এক কুখ্যাত নীলকুঠি মাথা তুলে দাঁড়িয়েছিল। নাম তার শ্যামনগর নীলকুঠি। আমার নাম বিমল। আমি প্রণবেশবাবুর শিষ্য এবং অ্যাডভেঞ্চারের নিত্যসঙ্গী। আমি সর্বদা বাস্তববাদী, কিন্তু প্রণবেশবাবুর পাল্লায় পড়ে এমন অনেক অবিশ্বাস্য ঘটনা দেখেছি যে এখন যুক্তির বাঁধন একটু আলগা হয়ে এসেছে। ধ্বংসের মাঝে স্তব্ধতা। আশ্বিনের শেষে আমরা যখন নীলকুঠির ধ্বংসাবশেষের সামনে পৌঁছলাম, তখন বেলা পড়ে এসেছে। চারদিকে থমথমে নীরবতা। উঁচু গেটটি বহু বছর আগেই ধসে পড়েছে, আর তার ফাটল দিয়ে আকাশস্পর্শী বটগাছ ও আগাছার ভিড় যেন সেই জীর্ণ ইতিহাসের ওপর এক সবুজের পর্দা টেনে দিয়েছে। প্রণবেশবাবু তার বাইনোকিউলার চোখে লাগিয়ে চারিদিক পর্যবেক্ষণ করছিলেন। তার চোখে কৌতূহল, ভয় নয়। বিমল, তিনি নিচু গলায় বললেন, দেখছিস, এই কুঠি প্রায় ১৫০ বছরের পুরনো। এখানকার প্ল্যান্টার ছিল এক কুখ্যাত সাহেব, নাম জেমস থমসন। লোকমুখে শোনা যায় সে নাটি ছিল সাক্ষাৎ শয়তান। এখানকার কৃষকদের রক্ত শুষে নিয়ে সে তার নীলের সাম্রাজ্য তৈরি করেছিল। আমি বললাম, সে তো সব নীলকর সাহেবেরই দস্তুর স্যার, কিন্তু আপনার এইখানে আসার কারণটা কি? নিছক ইতিহাস? প্রণবেশবাবু মুচকি হাসলেন। নিছক নয় বিমল, স্থানীয়রা একে নীলপ্রেতের আস্তানা বলে। তাদের বিশ্বাস, থমসনের আত্মা আজও এই কুঠিত ঘুরে বেড়ায়। আরও মজার ব্যাপার, তারা বলে অমাবস্যার রাতে নাকি কুঠির ছাদ থেকে এক ঘন নীল আলো নির্গত হতে দেখা যায়। সেই আলো যে দেখে সে আর ফেরে না। স্রেফ কুসংস্কার। আমি যুক্তি দেখালাম। ফসফরাসের আলো হতে পারে, বা অন্য কোনো রাসায়নিক বিক্রিয়া হতে পারে। প্রণবেশবাবু হাসলেন। আর সে হতে পারের বৈজ্ঞানিক কারণ জানতেই আমাদের আশা। তবে এর পেছনে একটি লোককথা আছে যা সাধারণ নয়। থমসন সাহেব নাকি তার নীলের জন্য একটি বিশেষ উপাদান খুঁজে বের করেছিল, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। লোকে বলে সেটি ছিল এক ধরনের বিষাক্ত শৈবাল, যা গভীর জলাশয়ে জন্মাত এবং তা থেকে তৈরি নীলের রং ছিল রক্তশোষা কালির মতো গাঢ় ও উজ্জ্বল। বন্ধ ঘরের রহস্য। আমরা ভেতরে ঢুকলাম। কুঠির প্রধান কক্ষটি বিশাল, কিন্তু ছাদ ধসে যাওয়ায় তা প্রায় উন্মুক্ত। ঘর জুড়ে ইটের স্তূপ, বাদুড়ের চিৎকার আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধ। অনেক খোঁজাখুঁজির পর আমরা দোতলার এক কোণে একটি ছোট অদ্ভুত ঘর দেখতে পেলাম। ঘরটি সম্পূর্ণ অক্ষত এবং তার ভারী কাঠের দরজাটি মরচে ধরা একটি বিশাল তালা দিয়ে বন্ধ। এই ঘরটিই আসল রহস্য বিমল, প্রণবেশবাবু উত্তেজিত কণ্ঠে বললেন। স্থানীয়দের দাবি, থমসন এই ঘরেই তার সমস্ত গুপ্ত পরীক্ষা চালাত। সে নাকি তার সেরা নীলের গোপন ফর্মুলা তৈরি করেছিল, যা শত চেষ্টাতেও কেউ নকল করতে পারেনি। তালাটি ভাঙতে বেশ বেগ পেতে হল। বহু কসরতের পর যখন দরজা খুলল,
ঘরের ভেতরের দৃশ্য দেখে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গেলাম। ঘরটি ছোট হলেও এর কাঠামো বেশ মজবুত। মাঝখানে একটি লোহার টেবিল, তার উপর কাঁচের ফ্লাস্ক, টেস্ট টিউব আর ছোট ছোট পাথরের টুকরো। সবকিছুই ধুলোয় ঢাকা, কিন্তু সবচেয়ে চোখে পড়ল টেবিলের কোণে রাখা একটি ভারী চামড়ার বাঁধাই করা ডায়েরি এবং একটি ছোট নীল স্ফটিক। স্ফটিকটি সাধারণ নীল নয়, এটি গভীর সমুদ্রের মতো বর্ণ। যেখানে সূক্ষ্মতম আলো পড়লেও তা যেন সমস্ত আলো শুষে নেয়। স্ফটিকটার দিকে তাকিয়ে থাকতেও যেন এক ধরনের ঘোর তৈরি হয়। প্রণবেশবাবু দ্রুত স্ফটিকটি তুলে নিলেন। এই দেখ বিমল, এটাই সেই ঘন নীল যার কথা লোকমুখে প্রচলিত। আমি জীবনে এমন গাঢ় ও উজ্জ্বল নীল রং দেখিনি। আমি বললাম, ডায়েরিটা খুলে দেখুন স্যার, হয়তো আসল রহস্য সেখানেই। ডায়েরিটি ছিল জেমস থমসনের নিজস্ব জার্নাল। প্রণবেশবাবু ধুলো ঝেড়ে পাতা ওল্টাতে শুরু করলেন। ডায়েরির ভাষাটি পুরনো ইংরেজি, কিন্তু হাতের লেখা এতটাই এলোমেলো যে পড়তে কষ্ট হচ্ছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, ডায়েরির প্রথম দিকের পাতাগুলিতে নীলের উৎপাদন, লাভের হিসেব এবং কৃষকদের প্রতি তার নির্মমতার সাধারণ বর্ণনা ছিল, কিন্তু শেষের দিকের লেখাগুলি যেন অন্য এক মানুষের। সেখানে বিজ্ঞান ও পাগলামির এক অদ্ভুত মিশেল। প্রণবেশবাবু ধীরে ধীরে পাঠ করতে লাগলেন। ৯ জুন ১৮৭২। আজ আমি সফল। ওই শৈবাল থেকে যে রং পাওয়া গেল তা শুধু রং নয়, এটি জীবন। এটি যেন নিজের মধ্যেই আলো শুষে নিচ্ছে এবং অন্ধকারে তা ফিরিয়ে দিচ্ছে। এই নীল এমন গাঢ় যে এর দিকে তাকালে মনে হয় যেন এটি অনন্ত শূন্যতা। আমি একে নাম দিয়েছি ভয়াল নীল। ১৫ জুন ১৮৭২। আমি ভুল করেছি। রংটি কেবল আলো শুষে নিচ্ছে না, এটি যেন আমার আত্মাকেও শুষে নিচ্ছে। ঘরের মধ্যে এখন সর্বদা নীলের এক সূক্ষ্ম আভা খেলা করে। যখনই আমি এটিকে স্পর্শ করি, আমার মনে হয় এটি জীবন্ত, এটি শ্বাস নিচ্ছে। আমার ঘুম আসছে না। আমি চারপাশে কেবল নীল দেখি, গাঢ় নীল, যা ধীরে ধীরে আমার দৃষ্টিকে গ্রাস করছে। সর্বশেষ পাতা তারিখবিহীন। লেখাটি কাঁপছিল এবং কালির দাগগুলি যেন ভিজে গিয়েছিল। ওরা আসছে। নীল এখন ছায়া। আমার ঘরের দেওয়াল, আমার পোশাক সব নীল হয়ে যাচ্ছে। আমি থমসন নই, আমি এখন কেবলই নীল। সে আসছে। তার শরীরের প্রতিটি অণু যেন শৈবালের বিষে তৈরি। ঘন নীল ছায়া। আর পালানো যাবে না। সে আমাকে এই নীলের মধ্যেই মিশিয়ে দেবে। আমিই নীল, আমিই নীল। লেখাটি এখানেই শেষ। আমরা দুজনই চুপ হয়ে গেলাম। ঘরের মধ্যে যেন পারিপার্শ্বিক ধ্বংসের শব্দ থেমে গেছে। কি বুঝলেন স্যার? আমি চাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম। থমসন পাগল হয়ে গিয়েছিল বিমল, প্রণবেশবাবু উত্তর দিলেন। কিন্তু তার পাগলামির পেছনে একটা বৈজ্ঞানিক সত্য থাকতে পারে। হয়তো শৈবালগুলি কোনো অত্যন্ত বিষাক্ত সাইকোঅ্যাক্টিভ রাসায়নিক নির্গত করত, যা দীর্ঘদিনের সংস্পর্শে তার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। আর এই স্ফটিক, এটি সেই বিষের ঘন সংকেত। ঠিক তখনই একটি ঠান্ডা বাতাস এসে ঘরটিকে গ্রাস করল। জানালা বন্ধ থাকা সত্ত্বেও সেই বাতাস এলো, আর তার সঙ্গে এলো এক অদ্ভুত গন্ধ, তাজা মাটির সঙ্গে মিশে থাকা তীব্র অ্যামোনিয়ার গন্ধ। নীলের আবির্ভাব। টেবিলের ওপর রাখা সেই নীল স্ফটিকটি হঠাৎ করেই তীব্রভাবে জ্বলে উঠল। স্ফটিকের আলোটি ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল, আর সেই আলোয় দেখলাম টেবিলের নিচে মেঝেতে একটি কালো দাগ, যা এখন গাঢ় নীল রঙে চকচক করছে। আলোটি শুধু নীল নয়, তার মধ্যে যেন একটি গতি আছে। মনে হচ্ছে কোনো তরল পদার্থ ধীরে ধীরে জমাট বেঁধে একটি মানুষের অবয়ব নিচ্ছে, কিন্তু সেটি কোনো মানুষ নয়, সেটি কেবলই এক ঘন নীল ছায়া, যার কোনো স্পষ্ট মুখভাব বা হাত পা নেই।
ছায়াটি ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে এলো, যেখানে প্রণবেশবাবু হাতে সেই স্ফটিকটি ধরে দাঁড়িয়ে আছেন। ছায়াটি যেন স্ফটিকের প্রতি আকৃষ্ট। প্রণবেশবাবু এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গিয়েছিলেন। তারপর তার সেই ঐতিহাসিক কৌতূহল ভয়েকে ঝাঁপিয়ে গেল। বিমল, সরে যা! এটি কোনো আত্মা নয়, এটি রাসায়নিক বাষ্পের জমাট রূপ। সম্ভবত সেই বিষাক্ত শৈবালের রাসায়নিক উপাদান বাতাসের আর্দ্রতার সঙ্গে মিশে এই বিশেষ আলোকাভা তৈরি করছে। তিনি চিৎকার করে উঠলেন। কিন্তু আমার মনে হল, এটি শুধু রাসায়নিক নয়, এই ছায়াতে যেন জেমস থমসনের সেই দুঃসহ যন্ত্রণা এবং চরম লোভ মিশে আছে। নীল ছায়াটি এবার একটি শীতল, অস্পষ্ট হাতের মতো প্রসারিত হয়ে প্রণবেশবাবুর দিকে এগিয়ে এলো। ঘরের মধ্যে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমাদের। মনে হচ্ছে চারপাশের বাতাস যেন নীল রঙে ভরে গেছে। আমি কোনো মতে টেবিল থেকে একটি ভারী পিতলের বাতিদান তুলে নিয়ে সেই ছায়াটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। বাতিদানটি ছায়াটের মধ্যে দিয়ে যেন শূন্যে মিলিয়ে গেল, কোনো বাধা সৃষ্টি হল না। কিন্তু সেই মুহূর্তে একটি বিকট চাপা চিৎকার শোনা গেল, যা মানুষের নয়, বরং জলীয় বাষ্পের হঠাৎ শীতল হয়ে যাবার মতো একটি শব্দ। প্রণবেশবাবু সেই সুযোগে এক লাফে পিছনদকে সরে গেলেন এবং ডায়েরিটি পকেটে ভরে নিলেন। পালিয়ে আয় বিমল, এই ঘর এখন বিষে পূর্ণ। এই নীল আলো আমাদের মস্তিষ্ককে গ্রাস করবে। আমরা সেই দরজা দিয়ে দ্রুত বেরিয়ে এসে সশব্দে দরজাটি বন্ধ করে দিলাম। বাইরে থেকে সেই ভারী তালাটি আর লাগানোর সময় পেলাম না। ছায়ার পিছু টান। আমরা সিঁড়ি দিয়ে দ্রুত নামতে লাগলাম, কিন্তু নিচে নেমেও সেই গাঢ় নীলের আভা আমাদের পিছু ছাড়ল না। কুঠির বাইরে ঘন জঙ্গল ভেদ করে জ্যোৎস্না আসছিল, কিন্তু তার মধ্যেও মনে হচ্ছিল আমাদের মাথার উপরে কুঠির ছাদের দিকে যেন আরও গাঢ়, আরও উজ্জ্বল এক নীল শিখা আকাশ ভেদ করে উঠে যাচ্ছে। আমরা থামলাম না, পেছনে তাকালাম না। যত দ্রুত সম্ভব সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এলাম। সেই রাতে আমরা আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে আমরা যখন সেই নীল কুঠির শেষ ছবি তুলছিলাম, প্রণবেশবাবু তখন ডায়েরি এবং স্ফটিকটির দিকে তাকিয়েছিলেন। বিমল, তিনি বললেন, আমি এখনও বিশ্বাস করি এটি একটি রাসায়নিক ঘটনা, এমন কোনো বিরল যৌগ যা 100 বছর পরেও সক্রিয়। কিন্তু থমসনের শেষ কথাগুলো, আমিই নীল, মনে হয় সেই শৈবালের বিষ শুধু তার শরীরকেই নয়, তার আত্মাটিকেও নীলের মধ্যে কয়েদ করে রেখেছে। এই নীল কুঠির মাটি, বাতাস, দেয়াল সবই এখন তার কারাগার। আর সেই ছায়া, সেটা সম্ভবত থমসনের ঘনভূত লোভ, যা তার নিজের আবিষ্কৃত বিষের ফন্দিতে আটকে পড়েছে। আমি কিছু বললাম না, কেবল সেই দূরবর্তী নীলকুঠির দিকে তাকিয়ে থাকলাম, যার উপরে সূর্যের আলো পড়েছিল ঠিকই, কিন্তু তার ভেতরে এখনও যেন গভীর রাতের নীল প্রেতচ্ছায়া জমাট বেঁধেছিল। আমরা জানি, একদিন না একদিন সেই ঘন নীল আলো আবার জ্বলবে, আর কোনো এক কৌতূহলী পথিককে তার বিষাক্ত আলিঙ্গনে বেঁধে ফেলবে। আর সেই রহস্য, তা চিরকালের জন্য নীলকুঠির ধ্বংসাবশেষের মধ্যেই ঘুমিয়ে রইল। আজকের গল্পটা কেমন লাগল কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর একটা অনুরোধ, যদি আপনাদের আমাদের এই প্রয়াসটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আমাদের পরের প্রচেষ্টার জন্য অনেক উৎসাহী করবে। আর যদি এমন নতুন গল্প জুড়ি সবথেকে আগে শুনতে চান, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন আর সুখে থাকুন। নমস্কার।